আমরা 6 পর্যন্ত শিখছিলাম, এখন আমরা 7 এবং 8-এ যাব। সাত এবং 8-এ যাব। 7 নাম্বার কি আছে? ক্যালকুলেশন অফ আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিট মানে কি? অনাদায়কৃত মুনাফা। কি নাম? অনাদায়কৃত মুনাফা। এখন এই যে অনাদায়কৃত মানে কি? যা আদায় হয়নি, তাই তো? যা হুম। আদায় হয়নি তেমন মুনাফা। এইটা কি জিনিস? এটা একটু মনোযোগ দিবা। যে এইচ এবং এস এর মধ্যে, দেখো এর পাশে কিন্তু এইচ না এস কিছু লেখা নেই, আছে? না, নেই। তাহলে মনে রাখতে হবে এইচ এবং এস এর মধ্যে ইতোমধ্যে শেয়ার ক্রয় বিক্রয় হয়ে গেছে, গেছে না? হ্যাঁ, জি গেছে। ভাই। রাইট। মনে রাখতে হবে এই দুজনের মধ্যে আরো একটা জিনিস ক্রয় বিক্রয় হবে, সেটা হচ্ছে পণ্য, গুডস বা স্টক। কি বললাম? পণ্য, গুড বা স্টক। দুইজনের মধ্যে ক্রয় বিক্রয় হতে পারে। এই ক্রয় বিক্রয় থেকেই মূলত আমার এই আনরিয়ালাইজ প্রফিটটা আসবে। ঠিক আছে? একটা হুম। উদাহরণ দিই। উদাহরণটাতে মনে করো এইচ এস এর কাছে পণ্য বিক্রি করছে। কে বিক্রি করছে? এস এর কাছে বিক্রি করছে 500 টাকা। কয় টাকা বিক্রি করছে? 500। এবার বলেন, এই যে পণ্যটা বিক্রি করলো, এই পণ্যটা সে কি উৎপাদন করছিল না কিনে আনছে? কিছু না কিছু তো করছে, করছে না? হুম। তাতে তার একটা খরচ হয়েছিল না? হুম, হয়েছে। সেই খরচটা 300 টাকা। সেই খরচটা কত? 300। তাহলে সে 300 টাকার পণ্য এস এর কাছে কয় টাকায় বিক্রি করছে? 500 টাকায়। তাহলে সে লাভ করলো কত? 200। তাহলে এটা হলো এইচ এর লাভ, মানে প্রফিট। ওই পণ্য বিক্রি করে প্রফিট, তাই তো? হুম। কিন্তু এখানে একটা শর্ত থাকে। সেই শর্তটা কি? শর্ত হলো এস যে পণ্যটা কিনেছে, এই লাভের টাকা কিন্তু এইচ ওই সময় ওই দিনই পাবে না। এইচ ওই দিনই পাবে না। কিন্তু সে তার লাভের মধ্যে টাকাটা ঢুকায় রাখছে, যে আমি এস এর কাছে পণ্য বিক্রি করে 200 টাকা লাভ করছি। এইটা তার এই যে প্রফিট ছিল না, এই যে প্রফিট, হুম। এই যে বছরে এখানে যে প্রফিট ছিল 4000 টাকা, এর মধ্যে সে ঢুকাই ফেলছে। ক্লিয়ার? হুম। কিন্তু এই যে এখনই ওই টাকাটা আদায় করতে পারবে না। তাহলে এই টাকাটা কবে আদায় করতে পারবে? শর্ত হলো এই পণ্যটা কিনছে কে, বলো? কিনছে এস। এস। তাহলে এস যখন এই পণ্যটা আবার বাইরে বিক্রি করতে পারবে, মানে এস তো নিজে ব্যবহার করার জন্য পণ্য কেনে নাই, সে আবার বাইরে লাভে বিক্রি করবে। কিসে বিক্রি করবে? লাভে বিক্রি করবে। তাহলে এস যখন এই পণ্যটা বাইরে আবার বিক্রি করতে পারবে, তখনই এইস তার ওই 200 টাকা লাভ পাবে, এর আগে পাবে না। আমি কি বুঝাতে পারছি কথা? হ্যাঁ ভাই। তাহলে যদি এমন বলে যে এস লিমিটেড বছরের শেষ পর্যন্ত অর্ধেক পণ্য বিক্রি করতে পারছে, কত পণ্য বিক্রি করতে পারছে? অর্ধেক। আর অর্ধেক বিক্রি করতে পারেনি। তাহলে বলো এই এস এর থেকে পাবে কত লাভের টাকা? 200। আর পাইনি কত? 100। মোট পাবে 200, কিন্তু অলরেডি পেয়ে গেছে কিন্তু 100, আর এখনো 100 পাই না। এইটাই তো নাকি? হ্যাঁ। রাইট। তাহলে এখানে তাহলে অনাদায়কৃত কত হলো? অনাদায়কৃত হলো 100। 100, যেটা আদায় করতে পারিনি সেইটা। তাহলে হুম। ওই পোর্শনটা কাটবো। পোর্শন কোনটা? ওই 200-কে আমি অর্ধেক দ্বারা গুণ করবো, মানে যেটুক পণ্য বিক্রি করতে পারেনি ওইটুকে লাভ তো সে পাবে না, পাবে? না, পাবে না। পণ্য বিক্রি যতটুক করছে লাভ ততটুক পাইছে, কিন্তু যতটুক পণ্য বিক্রি করতে পারেনি লাভের ততটুক সে আদায় করতে পারেনি। এত এই তো কথা নাকি? হুম। এখন যদি বলে যে এস 4 ভাগে 3 ভাগ বিক্রি করে দিছে, কয় ভাগ বিক্রি করে দিছে? 4 ভাগের 3 ভাগ। তাহলে এই ওই 200 টাকা থেকে পেয়ে গেছে কত? 4 ভাগের 3 500। ভাগ পাইছি। 4 ভাগের তিন চার ভাগের ভাগ তিন ভাগ পাইছে কত?
পাইনি। 4/3 150 কত হয়? 150 তা 150 টাকা পায়ে গেছে, তাহলে পাইনি কত? 50 টাকা। পাইনি 50। তাহলে ওই যেটা পাইনি ওটা আনরিয়ালাইজ প্রফিট। দেখো এখানে তাই লিখলাম যে 500 টাকা থেকে 300 মাইনাস করলে থাকে 200, এটা হচ্ছে মোট প্রফিট। আর এখান থেকে 4/1 দ্বারা গুণ দিয়ে আমি 50 টাকা বের করছি আনরিয়ালাইজ। তার মানে পণ্য কতটুক বিক্রি করতে পারিনি? 50। 50 কি? আমি আর 200 প্রশ্ন টাকার করছি, পণ্য আমি বিক্রি। প্রশ্ন করছি পণ্য কতটুক বিক্রি করতে পারিনি। 50 উত্তর হয় কিভাবে? 50টি। 1 ভাগ। 1 ভাগ। পণ্য বিক্রি করতে পারেনি 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগ। তাই টোটাল যে লাভ তার 1 ভাগই হচ্ছে আনরিয়ালাইজ, মানে 50 টাকা আনরিয়ালাইজ প্রফিট। কথা ঠিক আছে এবার? তাহলে জি ভাই। এই যে উদাহরণটা দিলাম, এই যে কথাগুলো বলা, মানে তোমাদেরকে বললাম, এই কথাগুলোই আমার অঙ্কে বলা আছে। কোথায়? সমন্বয়। আমি যে সমন্বয়গুলো পড়ি নাই সেইখানে বলা আছে, খেয়াল করো। প্রথম থেকে বলছে এট দ্য ব্যালেন্স শিট ডেট এস লিমিটেড ওএস। ওএস মানে ধার করা বা ঋণ নেওয়া, ধার করা বা ঋণ নেওয়া। এইচ লিমিটেড 600 টাকা ডিউরিং দ্য ইয়ার। আচ্ছা এই পর্যন্ত 600 টাকা পর্যন্ত। এট দ্য ব্যালেন্স শিট ডেট এস লিমিটেড ওএস 600 টাকা। এস লিমিটেড, তার মানে কি এস লিমিটেড এইচ এর কাছ থেকে 600 টাকা ধার করছে। এটা আর একটা এন্ট্রি, কিন্তু আমি তো কি বলছিলাম পণ্য ক্রয় বিক্রয় হবে। কি ক্রয় বিক্রয় হবে? পণ্য ক্রয় বিক্রয় পণ্য। হবে। এই যে ডিউরিং দ্য ইয়ার এইচ লিমিটেড সোল্ড গুডস, এই বছরে এইচ লিমিটেড পণ্য বিক্রি করছে। হুইচ হ্যাড কস্ট টাকা 300, যার ক্রয় মূল্য ছিল 300 টাকা, কিন্তু এস এর কাছে বিক্রি করছে 500 টাকায়। কয় টাকা বিক্রি করছে? 500 টাকা। টাকায়। তাহলে এখানে তার মোট লাভ ছিল 200 টাকা নাকি? হুম। জি ভাই। 500 বিয়োগ 300 দিলে 200 টাকা হবে। এবার হচ্ছে 3/4 অফ দিস গুডস, ওই পণ্যের 3/4 হ্যাড বিন সোল্ড বাই has এস been লিমিটেড। sold. ওই পণ্যের SB 4/3 3/4 মানে কি 4/3 3 ভাগ। অলরেডি বিক্রি করে দিয়েছে। তাহলে আমার আনরিয়ালাইজ কোনটা? যেটুক বিক্রি করতে পারেনি সেইটুক। জি তাহলে ভাই। বিক্রি করতে পারেনি 4/1 কয় ভাগ? 1 ভাগ। সেই 1 ভাগের কাজই আমি করেছি। কোনো আপত্তি আছে তোমাদের? বলো। না। না। এবার W8 ক্যালকুলেশন অফ পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড। তাহলে পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড এইচ এর জন্য করতে হবে নিঃসন্দেহে। তার মানে লাভ লোকসান হিসাব। এইচ এর লাভ লসের অ্যাকাউন্টটা কত? তা সিম্পল হিসাব। এইখানে এইচ এর যাবতীয় লাভ লস সব এক জায়গায় যাবে, যাবতীয় লাভ লস সব এক জায়গায়, কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে। তাহলে মনে রাখতে হবে মাত্র 3টা জিনিস এখানে যাবে। সেই 3টা জিনিসের একটা হচ্ছে এইচ এর ঘরের দিকে তাকান। এইচ এর প্রফিট ছিল কত? এই ঘরের মধ্যে প্রফিট ছিল কত? 4000। 4000। তাহলে প্রথমে এইটা লিখবো, কারণ এইচ এর যে এই একটা লাভ আর এই একটা লস, এই দুটো মিলে তো 4000 নাকি? তো এইটা নিলেই এই দুটো চলে গেল না? হ্যাঁ। জি ভাই। তাহলে এইটা লিখবো প্রফিট শোন ইন ব্যালেন্স শিট, মানে ব্যালেন্স শিটে এইচ এর ঘরে দেখানো আছে কত? 4000। 4000। তাই লিখবো প্রফিট শোন ইন ব্যালেন্স শিট অথবা শোড ইন ব্যালেন্স শিট, যেটাই বলেন না কেন, এইটা 4000 টাকা। ঠিক আছে? হুম। জি ভাই। এইবার এইচ তো আরো দুটো প্রফিট পাইছিল। এই যে 3 থেকে 2100 টাকা পাইছিল, আর 5 থেকে পাইছিল 1200, পাইছিল না? হ্যাঁ পাইছিল। কিন্তু অলরেডি তো 2100 একবার চলে গেছে, গেছে কিনা? হ্যাঁ ওটা সাথে সাথে পেয়ে গেছিল। রাইট, সাথে সাথে পেয়ে গেছিল। 1200 কি এখনো পাইছে? হাতে পাইছে সে? না সেটা সে কোথাও পাবে। দেখাই নাই। তাহলে সেটা এখানে যোগ করতে হবে। তার ওই প্রফিটের সঙ্গে এটা যোগ করব। তাহলে অ্যাড রেভিনিউ প্রফিট 1200, মোট হলো 5200। কয় টাকা হলো? 5200। এবার কি বলেছিলাম, তার যে আনরিয়ালাইজ প্রফিট, তার প্রফিটের মধ্যে তো সে 200 টাকা দেখাই আসছে, বাট সেই 200 টাকার থেকে সে আদায় করতে পারেনি কতটুক? 50 তাহলে এই টাকা। বছরে তার যে টোটাল প্রফিটটা আছে সেইখান থেকে ওই 50 টাকা মাইনাস করলেই তার অ্যাকচুয়াল প্রফিটটা পেয়ে যাব। তাহলে এখানে 5200 টাকা থেকে আনরিয়ালাইজ প্রফিটটা মাইনাস করতে হবে। তাহলে 5150 টাকা, এটাই হলো আনরিয়ালাইজ প্রফিট। এটাই কি আনরিয়ালাইজড আনরিয়েলাইজড। প্রফিট। ক্লিয়ার বিষয়টা একেবারে? জি ভাই।
ওকে, এই আটটাই হলো আমার মূলত ওয়ার্কিং। এই ওয়ার্কিং আটটা যদি করতে পারি, তারপরে নিচের যে ব্যালেন্স শিট, এটা একদমই ইজি একটা বিষয়। আচ্ছা, এখন কথা বলি, সেটা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাস কয়টায়? 10টায়। 10টায় টাইম দিয়ে দিছে? হ্যাঁ। জি ভাই। আচ্ছা, মানে আমি 9:30টায় দেখছিলাম তো, তাই বলছিলাম আর কি। ওকে, দেখো, আমি তাহলে এখন ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটের নাম হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট। কি নাম? কনসলিডেটেড ব্যালেন্স শিট। কনসলিডেটেড মানে হচ্ছে একত্রিত বা সমন্বিত। কি বললাম? একত্রিত বা সমন্বিত। এইখানে আবার অ্যাডজাস্টেড বলবা না, কিন্তু অ্যাডজাস্টেড মানে সমন্বিত, কিন্তু ওই সমন্বয়টা একটা প্রতিষ্ঠানের সমন্বিত। মানে একটা প্রতিষ্ঠানে একটা ব্যালেন্স শিট থাকে, কিছু সমন্বয় থাকে, ওইটা ক্যালকুলেশন করে নতুন করে করতে হয়, ওইটা হচ্ছে সমন্বিত, মানে একটা প্রতিষ্ঠানের। কিন্তু কনসলিডেট মানে কি, দুইটা প্রতিষ্ঠান এটা একসঙ্গে একত্রিত। করতেছে, এটা হচ্ছে একত্রিত বা সমন্বিত বললেও ভুল হবে না, তবে একত্রিত কথাটা বেটার হবে আর কি, ঠিক আছে? জি ভাই। কিন্তু আরো একটা বিষয় এখানে, অ্যামেলগামেশন নামে একটা কথা আছে। অ্যামেলগামেশন নামে মানে হচ্ছে একত্রিত, ঠিক আছে? কিন্তু এটা আবার অ্যামেলগামেশন না, ঠিক আছে? অ্যামেলগামেশন কি জিনিস জানো তো? অ্যামেলগামেশন মানে একত্রিত। এই অ্যামেলগামেশনটা হচ্ছে এরকম, যে তোমরা যখন মনে করো তোমরা কোচিংয়ে এখন তোমরা B1 বা 401 ব্যাচ, আর একটা আছে মনে করো 402 ব্যাচ, দুটোই অ্যাকাউন্টিং ব্যাচ। কিন্তু মনে করো তোমাদের ব্যাচে স্টুডেন্ট প্রথমে ছিল 30 জন, এখন আছে 5 জন। আর ওই 402তেও মনে করো যে তোমার প্রথমে ছিল 25 জন, এখন আছে 5 জন। তাহলে দুইটা মিলে আমি নতুন করে একটা ব্যাচ করে দিলাম, এই 10 জনই একটা ব্যাচ। এই দুইটা ব্যাচ একসাথে করে দিলাম, এটা হচ্ছে অ্যামেলগামেশন, মিলাই দিলাম, ঠিক আছে? মানে এই হুম। টাইপের গুলোকে অ্যামেলগামেশন বলে। কিন্তু কোম্পানি কিন্তু ওইভাবে মিলানোর সুযোগ থাকে না। কোম্পানি একত্রে একটা যোগ বিয়োগ করে একটা অ্যাসেট বা একটা লাইব্রেরি, বিভিন্ন রকম এন্ট্রি থাকে, তো এই জন্য এটাকে অ্যামেলগামেশন বলা যাবে না, মানে একটার সঙ্গে আরেকটা কিন্তু মিশে যাচ্ছে না, একত্রে করা হচ্ছে, ঠিক আছে? জি ভাই। ওকে, এখন যেটা বলছিলাম যে এই দুইটা কোম্পানির ব্যালেন্স শিট একসাথে করতে হবে। সেটা কিভাবে? বাম পাশে লায়াবিলিটিস টাকা, ডান পাশে অ্যাসেট টাকা। এই ব্যালেন্স শিটে আমার কিছু এন্ট্রি আসবে, সেটা একবার একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে। জাস্ট সিঙ্গেল একটা কথায়, মানে একটা সেন্টেন্স দিয়ে আমি তোমাদেরকে বলবো, সেটা একটু মনোযোগ দিবা। আমার প্রশ্নে কি একটা ব্যালেন্স শিট দেওয়া থাকে? মানে এটা আছে না, জি ভাই। প্রত্যেকটা প্রশ্নে এরকম একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, যেখানে এইচ এবং এস আলাদা করা আছে কি না? হ্যাঁ। কিন্তু এইখান যদি মনে রাখতে না পারো, তাহলে কিন্তু সমস্যা। তাহলে মনে রাখো যে এই ব্যালেন্স শিটটা, এই ব্যালেন্স শিটটার সহায়তা নিয়ে আমি ওই কনসলিডেটেড ব্যালেন্স শিটটা করব। কিভাবে? এই ব্যালেন্স শিটের যে সকল এন্ট্রি ওয়ার্কিং এর মধ্যে চলে গেছে, সেটা আর আসবে না, যেটা যায়নি সেটাই আসবে। আমি কি বোঝাতে পারছি একটা সিঙ্গেল সেন্টেন্সে? জি ভাই। এখান থেকে যদি কোনো একটা এন্ট্রি ওয়ার্কিং এর মধ্যে চলে গিয়ে থাকে, সেটা আর ওই কনসোলিডেটেড ব্যালেন্স শিটে আসবে না, কিন্তু যেটা যায়নি সেটাই আসবে। সেগুলো আসবে। ব্যাস, দ্যাটস ইট। তাহলে শুরু করি। প্রথমে শেয়ার ক্যাপিটাল বলো, শেয়ার একটা একটা করে এন্ট্রি দেখছি। শেয়ার ক্যাপিটাল, এইচ এর ঘরে 20,000, এস এর ঘরে 10,000, কোনটা গেছে কোনটা যায়নি? 20,000 জানি, 10,000 গেছে, 20,000 যায়নি। এস এরটা চলে গেছে, এইচ এরটা যায় নাই, তাহলে 20,000 এটা যায়নি, মানে এটা যাবে। তাহলে ব্যালেন্স শিটে আমি প্রথমে লিখবো শেয়ার ক্যাপিটাল, এই ব্র্যাকেটে লিখবো এইচ। লিখছি, দেখেন তো জি ভাই। 20,000। কত টাকা। 20,000 টাকা। কারো কোনো সমস্যা? না ভাই। সমস্যা হলে বলতে হবে কিন্তু। নেক্সট এন্ট্রি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে এই দুটো মিলে 4,000 এইচ এর ঘরে, এটা কি গেছে না যায়নি? গেছে ভাই। তাহলে এটা আর যাবে না। তার নিচে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দেখো এই 3,500 আর 2,000 দুটোই চলে গেছে না? হ্যাঁ, হুম। গেছে। তাহলে এটাও যাবে না, মানে এইটা মানে তো 5,500 নাকি? হুম। ওকে, তাহলে এটাও যাবে না। ক্রেডিটর্স কি গেছে কোথাও? না, যায়নি। 3,800 আর 2,100 এটা কোথাও যায়নি, এটা যাবে। তাহলে কোন দিকে যাবে? দায় পাশে যাবে, খেয়াল করে দেখবা।
আমি দায় পাশে লিখলাম ক্রেডিটর্স, কি লিখলাম? ক্রেডিটর্স। এইচ এবং এস লিখে দুটো যোগ করে 5,900। কোথায় লিখছি? ইনারে কেন কলামে। লিখছি? কারণ এর কিছু কাজ আছে, কি কাজ সেটা পরে বুঝাচ্ছি। ওকে, হুম। তাহলে দায় পাশ শেষ। এবার অ্যাসেট পাশ। অ্যাসেট পাশে প্রথমে যে ফিক্সড অ্যাসেট 9,000 আর 5,200, এটা কি গেছে? না। তাহলে ফিক্সড অ্যাসেট দুটো চলে যাবে অ্যাসেট দিকে। এই অ্যাসেট দিকে ফিক্সড অ্যাসেট 14,200 টাকা হলো। হুম। না বুঝতে পারলে কিন্তু বলতে হবে। ওকে, নেক্সট এন্ট্রি। নেক্সট এন্ট্রি কি বলতেছে? ইনভেস্টমেন্ট 600 শেয়ার 1/2013-তে বড়টা 9,700 টাকা। এই 9,700 টাকা তো ক্রয় মূল্য ছিল, এটা চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে। তাহলে এটা কি আর যাবে? না। ওকে। স্টক 3,100 আর 7,200 গেছে কোথাও? না, যাবে। তাহলে স্টক যাবে, দিচ্ছে। এটা অ্যাসেট দিকেই যাবে। লিখলাম অ্যাসেট থেকে স্টক এইচ এবং এস দিয়ে 10,300 টাকা, এটা ইনার কলামে লিখলাম। দুইটা টাকা যোগ করে 10,300 হয়েছে, সেইটা লেখছি কোন জায়গায়? ইনার কলামে। কোনো প্রবলেম? না। ওকে, কেন লিখছি বুঝাবো পরে। পরে মানে একটু পরেই। এরপরে বলছে ডেপ্টর্স। এইচ এর ঘরে 4,900, এস এর ঘরে কত? 3,800। এটাও তো যায়নি, গেছে? না, যায়নি। না তাহলে এটা অ্যাসেট দিকে যাবে। আর ব্যাংকটাও একবারে বলে দিই, ব্যাংক এটাও তো যায়নি, গেছে? না, যাবে। তাহলে এটাও দুটো যোগ করে যাবে। তাহলে চলে যান অ্যাসেট দিকে। দেখেন অ্যাসেট দিকে ডেপ্টর্স দুটো যোগ করে ইনার কলমে। কেন ইনার কলমে সেটা বুঝাচ্ছি। আর ব্যাংকটা যোগ করে সরাসরি টাকার কলমে 2500 দিয়েছি। কেন 2500 দিলাম সরাসরি? কারণ এর জন্য কোনো কাজ বাকি নাই, যেগুলো ইনার কলমে লিখছি এটার কাজ বাকি আছে। ওকে, হুম। তাহলে কি কাজ বাকি সেটা আমি বুঝাই। খেয়াল করো, তাহলে ইনার কলামে কটা এন্ট্রি লিখছি বলো? মাত্র বাম পাশে ক্রেডিটর্স, ডান পাশে স্টক আর ডেপ্টর্স, এই দুটো তিনটা না? হুম। জি ভাই। এইটা ইনার কলামে তখন লিখবো যখন এদের জন্য কোনো সমন্বয় থাকবে। তাহলে কি সমন্বয় আছে? এই যে 1 নম্বরে একটা সমন্বয় ছিল যে অ্যাট দ্য ব্যালেন্স শিট ডেট এস লিমিটেড ওএস এইচ লিমিটেড টাকা 600। এস লিমিটেড এইচ এর কাছ থেকে 600 টাকা ধার করেছিল ব্যালেন্স শিটের তারিখে, পেয়েছিলাম এটা। হুম। তাহলে ধার করেছিল কে? এস এইচ এর কাছে ধার করছিল। তার মানে এখন কি এইচ, এইচ কি মূলত এইচ এস এর কাছে এখন টাকা পাবে না তাহলে? হুম। আর এস বলবে হ্যাঁ, তুই এইচ কে বলছে হ্যাঁ তুমি আমার কাছে টাকা পাবা, এটাই এটাই তো নাকি? হুম। তার মানে এস এর দায় আর এইচ এর সম্পদ, এটাই তো নাকি? হুম। এস জি এর দায় আর এইচ এর সম্পদ। সম্পদ। তাহলে এই যে দুটো নাম এস এবং এইচ, এই দুটো নাম মিলেই তো আমরা এখন অঙ্কটা একসঙ্গে করতেছি নাকি? হুম। হুম। এই দুটো নাম একসঙ্গে করার কারণে আমি কনসোলিডেট লিখতেছি। তাহলে আমাদের যে দায়টা, এই দায় হলো দুই ধরনের, একটা হচ্ছে আন্তঃদায়, একটা বহির্দায়। আমরা কি জানি সবাই? আন্তঃদায় আর বহির্দায় জানি। জি ভাই। তাহলে এই যে এইচ এবং এস এর মধ্যে যে দায় বা লেনদেন গুলো আছে এটা হচ্ছে আন্তঃদায়। এটা কি দায়? আন্তর্জাতিক। আন্টু ভাই। তাহলে এই আন্তঃদায়গুলো কখনো এই টাকার কলাম পর্যন্ত যাবে না, ভিতর থেকেই ভ্যানিশ হবে। কোন জায়গা থেকে ভ্যানিশ হবে? ভিতর থেকে মানুষ হবে। কারণ কি একজন পাবে আর একজন দেবে, দুটো মিলে তো এখন একসঙ্গে হয়ে গেছে। তাহলে একজনের সম্পদ আর একজনের দায়, এটা দেখানো মানে কি হচ্ছে? এইটা মানে দ্বৈত হিসাবায়ন হয়ে যাচ্ছে। কথা ঠিক আছে? হুম। জি তাই ভাই। জন্য এটা টাকার কলামে যাবে না, ইনার কলাম থেকে ওইটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে ভ্যানিশ করতে গেলে দেখেন এটা হচ্ছে এস এর ক্রেডিটর্স বলছিলাম, মানে এস দেবে। আর এইচ পাবে মানে কি এইচ এর ডেপ্টর্স। কথা ক্লিয়ার? ডেপ্টর্স। তার মানে হ্যাঁ। এই এন্ট্রিটা হ্যাঁ। এই ক্রেডিটর্স এবং ডেপ্টর্স এর সঙ্গে রিলেটেড, এই জন্য আমি এটা ইনার কলামে রাখছি, ক্রেডিটর্স এবং ডেপ্টর্স। ডেপ্টর্স।
তাহলে এটা এই আন্তঃদায়টা এই ভিতর থেকে ভ্যানিশ করতে গেলে কি করতে হবে? মাইনাস করতে হবে না যোগ করতে হবে? মাইনাস ডেটর্সের করতে সাথে মাইনাস করতে হবে, মাইনাস। ডেটর্সের সাথে যোগ করতে ভালো করে কথা বলবা, বুঝে শুনে কিন্তু। এখান থেকে মাইনাস করে দিলাম, মাইনাস করলে 5,300 টাকা। নাম লিখলাম আইসিটি, মানে ওই দেখো নিচে লিখছি ইন্টার কোম্পানি ট্রানজেকশন। কি লিখছি? ইন্টার কোম্পানি ট্রানজাকশন। ইন্টার কোম্পানি ট্রানজেকশন 5,300 টাকা হয়েছে এখন বাচ্চা দিয়ে আর কি। এখন ডান দিকে আমি কি করব? ডেপ্টরস থেকে কি করব? মুক্তা বলেছে যোগ করব। সম্পদ না, সম্পদ তো মুক্তা বাড়বে বলেছে না। যোগ করব। আচ্ছা, তুমি তো দুই মানে পাশে বাদ দিব। আচ্ছা তোমার সাথে কথা বলিনি। আমি যদি এখানে যোগ করি 8,700 সঙ্গে 600 টাকা যোগ করি, তার মানে ডেপ্টরস এর পরিমাণ হয়ে যাবে 9,300 টাকা, তাই না? হুম, আচ্ছা, তুমি দেনাদারের কাছে টাকা পাইতে 8,700, সেখান থেকে ভ্যানিশ হচ্ছে তোমার 600 টাকা, তাহলে তোমার দেনাদার বাড়লো না কমলো? কমলো। কমলো, তার মানে মাইনাস হবে। বাড়লা মানে কি? নতুন করে দেনাদার সৃষ্টি হয়েছে। তোমার এই যে দায়, এই সম্পদ, এটা তো আমরা ভ্যানিশ করে দিচ্ছি, তাই না? হুম, তার মানে এটাও মাইনাস হবে। তার মানে আমি এই পাশ থেকে মাইনাস করব, এই পাশ থেকেও মাইনাস করব। তার মানে মাইনাস। আইসিটি যেটা, সেটা অলওয়েজ দুই সাইড থেকে কি হবে? মাইনাস হবে। হুম, মনে থাকবে? হ্যাঁ। ওকে, তাই থাকো, 8,100 টাকা থাকলো। ব্যাস। আর কি ছিল? আমার কিন্তু ব্যালেন্স শিটে কোনো এন্ট্রি বাকি নাই। এবার সমন্বয়ে কিন্তু দুটো এন্ট্রি ছিল। এই 600 টাকা দুবার গেল, একবার দায় পাশে একবার অ্যাসেট পাশে। আর এই যে সমন্বয় আরেকটা ছিল, আরেকটা সমন্বয় থেকে শুধুমাত্র আমরা কি পাইছিলাম? 50 টাকা আনরিয়ালাইজ প্রফিট পাইছিলাম, আর কিছু পাইছিলাম? না, 7 নাম্বারের কাজ। তো এখন আসি, আমরা ওয়ার্কিং করছি কয়টা? 8টা। 8টা ওয়ার্কিং করছি। ওয়ার্কিং এর মধ্য থেকে 4টা ওয়ার্কিং ওই ব্যালেন্স শিটে যাবে। কয়টা যাবে? 4টা যাবে। কোনটা কোনটা যাবে একটু মনে রাখবা। যাবে 4 নাম্বার, মানে যেটা আর কোথাও ব্যবহার হয়নি, মানে যে ওয়ার্কিংটা অন্য একটা ওয়ার্কিং এর মধ্যে যায় নাই সেটাই যাবে, এক কথায়। তাহলে এই যে গুডউইলের টাকা বেরোচ্ছে 4 নাম্বারে, গুডউইলের টাকা বেরোচ্ছে 1600, এটা কি কোথাও দিয়েছি আমি? 5, 6, না, 7, 8-এর মধ্যে কোথাও দিছি? না, তাহলে গুডউইলটা অ্যাসেট দিকে বসবে। কোন দিকে বসবে? অ্যাসেটে। তাহলে এইখানে গুডউইল বসবে অ্যাসেট দিকে। এই যে 1600 টাকা বসাইছি, ব্র্যাকেটে লিখছি হ্যাঁ, W4। আবার আসি, তাহলে যাবে 4টা বলছি, 4 নাম্বার গেছে। আর যাবে 6, 7, 8। কোনটা কোনটা? 4 যাবে, 6, 7, 8 যাবে। 8। দেখো 6-এর টাকা ছিল 6,200, কোথাও কি গেছে এটা? না, যায়নি। তাহলে এটা মাইনরিটি ইন্টারেস্ট, এর মধ্যে সব প্রফিট সংক্রান্ত, ক্যাপিটাল সংক্রান্ত টাকা আছে, তার মানে এটা কোন দিকে বসবে? তাই দিকে বসবে। তাহলে মাইনরিটি ইন্টারেস্ট দায় পাশে বসবে 6,200 টাকা, ব্র্যাকেট W6। ওকে। হ্যাঁ, আর 8 নাম্বারটা আগে বলি নাকি 7 নাম্বারটা আগে? 8 নাম্বারটা বলি। 8 নাম্বার বলো। এই যে 5,100 টাকা পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড, কোথাও কি গেছে? না, যায় নাই। তাহলে এটাও দায় পাশে বসবে, কারণ এখানেও প্রফিট সংক্রান্ত এন্ট্রি আছে। প্রফিট মানে দায় বলছিলাম না, দায় পাশে প্রফিট বসে। হুম, তাহলে এটাও আমি বসালাম পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড, ব্র্যাকেট W8। মাঝখানে 7 নাম্বার নিয়ে কথা থাকবে এরকম, যে আমি তো বললাম যে ওয়ার্কিংটা আর একবার যায় নাই, এই যে 6 নাম্বার কোথাও যায় নাই বিধি আমি নিলাম, কিন্তু 5 নাম্বার তো এই এই 7 নাম্বার তো 8-এর মধ্যে একবার গেছে, গেছে না? 7 নাম্বারের হ্যাঁ, 50 টাকা 8 থেকে একবার মাইনাস হয়েছে না? হ্যাঁ, তাও এটা আর একবার যাবে। কেন যাবে? কারণ এটা সমন্বয় এন্ট্রি ছিল। এই 50 টাকা কিসের এন্ট্রি ছিল? সমন্বয় এন্ট্রি ছিল। সমন্বয় এন্ট্রি কয়বার যায়? 2বার যায়। তাই একবার এই ওয়ার্কিং 8 থেকে মাইনাস হয়েছে, আরো একবার যাইতে বাকি আছে। ঠিক আছে, হুম, তাহলে আর একবার যাবে কোন জায়গায়? মনে রাখতে হবে, এস- এইটা আমরা সবসময় স্টক থেকে মাইনাস করব। কোন জায়গা থেকে মাইনাস করব? স্টক আনরিয়ালাইজ প্রফিট ওয়ার্কিং 7 ব্র্যাকেটে দিয়ে, তারপরে সেই 50 টাকা থাকে 10,250 টাকা।
এটা কেন স্টক থেকে মাইনাস করলাম? কারণ ওই পণ্য ক্রয় বিক্রয়ের জন্য এই লাভ লসটা ছিল, তো এই জন্য আমরা সর্বদাই আমরা স্টক থেকে মাইনাস করব। স্ক্রিনশট দেন। হ্যাঁ ভাই দিছি। অঙ্ক কি ক্লিয়ার তো সবার কাছে? জি ভাই ক্লিয়ার।